সকলকে স্বাগত জানাই চুপকথার 7 নম্বর এপিসোডে। আশা করি সকলে খুব ভালো আছো, সকলে খুব সুস্থ আছো। কে কোথা থেকে শুনছো এবং কার সাথে বসে ঘটনা শুনছো আজকের এপিসোড, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের। আজকে যে ঘটনাটি পড়ে শোনাবো সেই ঘটনাটি একটি হসপিটালের ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে। যে ঘটনাটি লিখে পাঠিয়েছে সে হচ্ছে সুমন ব্যানার্জি, দার্জিলিং থেকে। ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ সুমন, দার্জিলিং থেকে পাঠানোর জন্য। আমরা সত্যি খুব আপ্লুত হয়ে পড়ছি নিজেদের সাথেই, কারণ আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমাদের এপিসোড মানে আমাদের চুপকথার পরিবার একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, তাই না? আস্তে আস্তে গণ্ডির বাইরে বেরোচ্ছে আর কি। দার্জিলিং থেকে এসছে আজকের ঘটনা। তো যেই ঘটনাটা লিখে পাঠিয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো, কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরাও তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা কোনো অলৌকিক ঘটনা আমাদের লিখে পাঠাতে পারো আমাদের মেল আইডিতে chupkotha697@gmail.com, বা আমাদের ফেসবুক ইনবক্সও তোমরা করতে পারো, যেভাবে তোমরা লিখে পাঠাচ্ছ আমার বন্ধুরা। আর এটুকুও বলে রাখি যে আমাদের চুপকথায় যেসব ঘটনাগুলিকে শোনানো হয় সেগুলিকে এন্টারটেনমেন্ট হিসাবেই নিয়ে থাকলে খুব ভালো, কারণ আমরা ঘটনা শোনাই, সেই ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসাবেই আমরা শোনাই। সেটাকে বিশ্বাস করা সম্পূর্ণ আমার শ্রোতা বন্ধুদের ওপর নির্ভর করছে। তো শুরু করি আজকের ঘটনা। আমি স্বাগতা গ্রাফিক্সের সাগনিক, আর সুমনকে অসংখ্য ধন্যবাদ জানাই, সুমন ব্যানার্জিকে, যে আমাদের ঘটনাটি লিখে পাঠিয়েছে। আমাদের নতুন সদস্য, চুপকথা নতুন সদস্য, তাই বেশি কথা না বলে চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। আজ আমাদের যে ঘটনা লিখে পাঠিয়েছে তার নাম সুমন ব্যানার্জি। স্বাগত জানাই সুমনকে আমাদের চুপকথার পরিবারে। সুমন যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে সেইভাবেই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। হ্যালো, আই অ্যাম সুমন ব্যানার্জি। আমি থাকি দার্জিলিং থেকে, অর্থাৎ দার্জিলিং থেকে ঘটনাটি এসছে। গতকাল তোমার কণ্ঠে যেই ঘটনাটি শুনলাম সেই ঘটনাটা শোনার পরে আমারও সত্যি মনে ইচ্ছা হলো যে আমার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক অভিজ্ঞতা তোমাদের সাথে, তোমার পরিবারের সাথে শেয়ার করি। অবশ্যই শেয়ার করবে, কেন করবে না? তোমরা শেয়ার করবে আর সেই ঘটনা আমি সকলকে শোনাবো, এটাই তো আমাদের চুপকথার কথা, তাই না? তো চলে যাওয়া যাক ঘটনাতে। প্রথমেই বলে রাখা ভালো যে আমি হলাম একজন অ্যাম্বুলেন্স চালক। দার্জিলিংয়ের একটি নামকরা হসপিটালে, আমি হসপিটালের নামটা উল্লেখ করলাম না কারণবশত, তো সেই হসপিটালে আমি অ্যাম্বুলেন্স চালাই, আর আমার শিফটিং হচ্ছে রাতে। প্রথমেই বলে রাখি যে আমার বাবা প্রথমেই হসপিটালে অ্যাম্বুলেন্স চালাতেন কেন বললাম, কারণ হচ্ছে আমার বাবা এখন চালায় না, আমার বাবার পোস্টিংটা আমি নিয়েছি। কারণ আমার বাবার হার্ট পেশেন্ট, তো হার্ট পেশেন্ট কারণে আমার বাবাকে রাত্রিবেলা আমরা আর কোনো দিনে বেরোতে দিই না, তো বাবার কাজটা আমি এখন করছি। আমি কাজটা জয়েন করেছি আজ থেকে প্রায় 3-4 মাস আগে। হ্যাঁ, এখানে বলে রাখি যে ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় বেশি দিন নয়, প্রায় 1 বছর আগে ঘটনাটি ঘটেছে। যেদিন ঘটনাটি ঘটেছে তার ঠিক 4 মাস আগে আমি এই কাজে জয়েন করেছি। তো রীতিমতো যেমন প্রত্যেক দিন আমাকে যেমন নাইট শিফটিং দেওয়া হয়, আমার নাইট শিফটিং হচ্ছে 9টা থেকে ভোর 4টে, কোনো দিন 5টাও এরকম হয়ে যায়। তো এরকম শিফটিং থাকে, খুব একটা রাতে পেশেন্ট আনাগোনা থাকে না, পেশেন্টের কল তেমন আসে না, মাঝে মাঝে আসতো। তো সেই হিসাবে আমি রাত্রিবেলা ডিউটি দিতাম। তো 9টার সময় ডিউটির টাইম, আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম 8টায়, তো 9টায় আমি ওখানে রিপোর্ট করতাম। তো সেই বছরে যেই দিনে আমার সাথে ঘটনাটি ঘটে সেই দিনও সেমভাবেই আমি 9টার সময় সেখানে আমি হসপিটালে পৌঁছে যাই। হসপিটালে যাওয়ার পথটা আমি তোমাদের সাথে একটুখানি বিশ্লেষণ করি। তো আমার বাড়ি থেকে হসপিটালটা খুব একটা বেশি দূর নয়, কিন্তু পাহাড়ি এলাকা, একটু আঁকাবাঁকা পথ, বুঝতেই পারছো পাহাড়ি এলাকার রাস্তা কীরকম হয়, খুব একটা লাইট থাকে না। তো আমি একটু তাই তাড়াতাড়ি বেরোই। তো বেশিক্ষণের রাস্তা নয়, আমার বাড়ি থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে হসপিটাল। যেদিনই ঘটনাটা ঘটে সেদিনে আমি একটু লেট হয়েছিল, 9টা থেকে 9:30 নাগাদ আমি হসপিটালে পৌঁছাই। হসপিটালে পৌঁছে প্রায় আধা ঘন্টার মতো ওখানে অ্যাম্বুলেন্সের গাড়িতেই অপেক্ষা করার পরে হঠাৎ করে 10টা নাগাদ আমার
কাছে কল আসে। মানে অ্যাম্বুলেন্স আমাদের এখানে নিয়ম হচ্ছে যে যারা অ্যাম্বুলেন্স চালক হয় তাদের কাছে একটা এক্সট্রা ফোন থাকে, যেখানে আমরা সবসময় 24/7 আওয়ার সেই ফোন অ্যাক্টিভ থাকে। তো সেই হিসাবে আমার কাছে ফোন আসে, তখন রাত 10টা। ফোনটা আমি নর্মালিভাবে ধরি। ধরার পরে ওপার থেকে শুনতে পাই একটি মহিলা কণ্ঠ খুব কাঁদছে, মরিয়া হয়ে কাঁদছে। আমি তখন ফোনটা ধরে বললাম যে, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন, আমরা তো আপনাদের সেবার জন্যই প্রস্তুত। আপনি কোথা থেকে বলছেন, কি হয়েছে? আমি এক্ষুনি সেখানে পৌঁছাচ্ছি। তখন মেয়েটি কাঁদো কাঁদো স্বরে আমাকে বলল যে, আপনি তাড়াতাড়ি আসুন, আমার বাবার খুব শরীর খারাপ, আমার বাবা হয়তো আর বাঁচবে না, আপনি দয়া করে তাড়াতাড়ি আসুন, বলে খুব কাঁদতে থাকে। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি অবশ্যই যাব, কিন্তু আপনি কোথা থেকে বলছেন, আপনার লোকেশনটা বলুন, আমি আধ ঘন্টার মধ্যেই আপনার লোকেশানে পৌঁছাচ্ছি। তখন মেয়েটি বলল যে ঠিক আছে, আমি আপনার ফোনে লোকেশান পাঠিয়ে দিচ্ছি, আপনি খুব যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখানে আসুন, নাহলে আমার বাবাকে আমি আর বাঁচাতে পারবো না, বলে কাঁদতে কাঁদতে মুখের ওপর ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার পরে 2-3 মিনিটের মধ্যে আমাকে লাইভ লোকেশন পাঠিয়ে দেয় আমার ফোনে। তো সেই লোকেশন দেখে আমি গাড়ি স্টার্ট করলাম, চলতে শুরু করলাম। যেতে যেতে মোটামুটি তখন রাত 10:30, 11:15। তো যেখানে লাইভ লোকেশন দেওয়া হয়েছে আমি সেই নাগাদ আমি সেরকমভাবেই পৌঁছলাম সেই জায়গাতে। সেই জায়গাতে পৌঁছানোর পরে যা দেখলাম সেটা ঠিক এই রকম। মানে পরিবেশটা পুরো ফাঁকা, সামনে পুরো ফাঁকা, একটা জনপ্রাণী নেই, একটা বাড়ি নেই। রাস্তা সোজা বেরিয়ে গেছে, আর রাস্তার বাম দিকে হচ্ছে যে পাহাড়ি জঙ্গল, আর ডান দিকে একটি কবরস্থান। তো জায়গাটা দেখে আমি ভাবলাম এইখানে কেউ তো নেই, তাহলে এইখান থেকে আমাকে কে ফোন করলো? আমি গাড়ি স্টার্ট বন্ধ করে রেখে গাড়ি থেকে নেমে আমি চারদিক এদিক ওদিক দেখলাম। দেখার পরেও আমি কাউকেই দেখতে পেলাম না। প্রায় 10 থেকে 15 মিনিট আমি ওখানে অপেক্ষা করলাম। তারপরে মনে হলো যে যেই নাম্বারে আমাকে কল করেছিল সেই নাম্বারটাতে আমি এবার কল ব্যাক করি। যেমন কথা তেমন কাজ, সেই হিসাবে আমি ফোন করতে থাকলাম। ফোন করতে ফোনটি বলে নট রিচেবল। প্রায় 10 থেকে 15 বার ফোন করলাম। ফোন করার পরে একই কথা, নট রিচেবল। তারপরে আমি সেই ফোন কেটে দিয়ে যখন আমি গাড়িতে উঠে পড়তে যাব, মনে মনে ভাবলাম যে হয়তো ভুয়ো কোনো ফোন এসছে, এবার আমার হসপিটালে চলে যাওয়াই উচিত। বলে যখন আমি গাড়িতে উঠতে যাব তখন দেখি দূর থেকে একজন ভদ্রলোক সাইকেল চালিয়ে আমার দিকে আসছেন। তখন পরিবেশটা মানে ঠান্ডা, মানে রাত্রিবেলা পাহাড়ি এলাকায় বুঝতেই পারছো কীরকম ওয়েদার থাকতে পারে। চারিদিক কুয়াশা, অন্ধকার, দূর দিগন্ত মানে যতটুকু লাইট যাচ্ছে ততটুকুই আমি দেখতে পাচ্ছি, আর চারদিকটা অন্ধকার, ধোঁয়াশা, কুয়াশায় পুরো ভর্তি, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকে, একটা হালকা ঝিঝি পোকার ডাক, আর তার সাথে চারদিক ঘুটঘুট করছে অন্ধকার। কাউকে কোনো মানে মানুষ তো দূরের কথা, সেই জায়গায় একটা জন্তুও নেই। তো দূর থেকে ওই ভদ্রলোক যখন সাইকেল চালিয়ে আসছেন, আমি হঠাৎ করে ওনাকে হাত দেখিয়ে বললাম যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমার ডাক শুনে উনি দাঁড়িয়ে পড়লেন। তখন তিনি আমার দিকে একটু অবাক চোখেই দেখলেন। দেখার পর আমাকে উনিই বললেন যে আপনি এত রাতে এখানে কি করছেন? আমি তখন বললাম যে আসলে আমাকে এই লোকেশান দিয়েই আমাকে একজন ফোন করেছিলেন, একটা মেয়ে ফোন করেছিল, কাঁদতে কাঁদতে ওনার বাবা খুব অসুস্থ, তো সেই জন্য আমি এখানে ওনাকে রিসিভ করতে এসেছি, বাট এখানে তো কাউকে তো দেখতে পাচ্ছি না। আপনি কি জানেন যে এরকম কিছু ঘটনা কি এখানে চারপাশে কোথাও ঘটেছে? আমার কথা শোনার পরে কেমন যেন চোখ মুখ একটু ভীত হয়ে গেল লোকটা। তখন হঠাৎ করে আমাকে বলে উঠলো যে আপনি চলে যান এখান থেকে, এখানে আর বেশিক্ষণ দাঁড়াবেন না, এই জায়গাটা খুব একটা ভালো নয়, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, বলে আবার সে সাইকেল চালিয়ে চলে গেল। আমি পিছু ডাকলাম যে শুনুন দাদা, শুনুন, একটু শুনে যান আমার কথা, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনলেন না, চলে গেলেন। তো লোকটির কাছে কথাটা শুনে প্লাস আবার ওইখানের পরিবেশটা দেখে
যথাসম্ভব আমার তখন একটু ভয় লাগছিল, কারণ আমি তো এরকম কাজে অভ্যস্ত নই, আর আমি খুব নতুন ঢুকেছি 3-4 মাস, বুঝতেই পারছো। খুব একটা বেশি আমার নাইটে সেরকমভাবে পেশেন্টের চাপ এতদিন পড়েনি। মানে এইটা নিয়ে হয়তো আমার দুদিন হবে পেশেন্ট নিতে এসেছি রাত্রিবেলা পেশেন্টের তেমন চাপ থাকে না। তো পরিবেশ এসব দেখে আমি একটুখানি ভীতই হয়ে গেলাম, ভয় পেলাম যে না আমাকে এখন এসব নিয়ে ভাবলে চলবে না, পিছু দেখবো না, আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাই। তো সেই ভেবে আমি আবার গাড়িতে স্টার্ট দিয়ে আমি আবার ব্যাক করলাম হসপিটালে। যখন হসপিটালে পৌঁছালাম তখন প্রায় বাজে রাত 11:30, 11:45 নাগাদ। যখন রাস্তায় আসছিলাম তখন আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে এইভাবে কারোর অসুস্থতা নিয়ে কেউ কি মজা করতে পারে? এটা কি আদৌ সম্ভব? বিশেষ করে মা বাবার শরীর খারাপ নিয়ে এইভাবে মজা কেউ কেনই বা করবে? এই ভাবতে ভাবতে আমি হসপিটালে ব্যাক করলাম। হসপিটালে এসে আমি বললাম যে না, আমি একটুখানি বাইরের দিকেই বসি, বেকার এখন হসপিটালে ঢুকবো না, এখন বাইরেই থাকি। এখন পরিবেশটা আমার মানে এইসব দেখে একটু মানে বড্ড গরম লাগছে, বাইরে থাকি। তো 5 থেকে 10 মিনিট বাইরে ছিলাম। বাইরে থাকার পরে হঠাৎ করে একটি মেয়ের কান্নার শব্দ পেলাম, খুব জোরে কাঁদছে। বলছে, বাবা তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে, আমি তাহলে এবার কী নিয়ে বাঁচব? আমাকে কে আগলে রাখবে? এই বলে খুব জোরে জোরে কাঁদছে। আমি তখন ভাবলাম যে হসপিটাল, হয়তো কেউ মারা গেছে, তাই জন্য হয়তো কান্নাকাটি করছে। সেই ভেবে কিছুক্ষণ বসে থাকলাম, কিন্তু থেকে থেকে কান্নার আওয়াজটা এতটাই মানে হার্ট টাচিং হয়ে উঠছিল, তো ভাবলাম যে যাই একবার দেখে আসি মেয়েটাকে। তো সেই বলে আমি গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতরে ঢুকলাম। হসপিটালের ভেতরে রিসেপশানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে একটা মেয়ে কাঁদছে, কেউ মারা গেছে না কি গো? তখন রিসেপশানে একজন দাদা বসেছিলেন, তিনি বললেন, কোথায়? আজকে তো কেউ মারা যায়নি, আর কে কাঁদছে? তুই কার কথা শুনছিস? তুই কার কান্না শুনতে পাচ্ছিস? আমি তখন লোকটা কথা শুনে একটু অবাক হয়ে গেলাম। আমি হালকা হেসে উঠে বললাম যে আবার মজা করছো রাত্রিবেলা? এত রাত্রে কিন্তু আমার সত্যি বলতে মজা এত ভালো লাগে না। তো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? এইটা শোনার পরে লোকটা বলল যে দেখ, তোর হয়তো ঘুম পেয়েছে, যা গাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে নে। কোথায় কান্নার আওয়াজ? আর আজকে কেউ তেমন মানে এমার্জেন্সি পেশেন্টও কেউ আসেনি, আর কেউ মারাও যায়নি, তুই ভুল শুনছিস। এটা শোনার পরে আমি একটু অবাকই হলাম, আমি যেটা শুনতে পাচ্ছি কেউ কেন শুনতে পাচ্ছে না? এই বলে আমি হসপিটাল থেকে বাইরে এলাম। বাইরে আসার পরে আর মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পেলাম না। আমি চারদিক ঘোরাঘুরি করলাম, চারদিক দেখলাম যে কোথাও চলে গেছে নাকি বা কোথাও সরে গেছে। চারদিক হসপিটালের চত্বরটা ভালো করে দেখলাম যে না, কোথাও তো নেই কোনো মেয়ে। তাহলে কে কাঁদছে? কে কাঁদছিল এতক্ষণ? তাহলে আমি কার কান্না শুনতে পাচ্ছিলাম? এইটা বলার পরে আমি বললাম যে না, হয়তো আমার মনের ভুল, কারণ এই কিছুক্ষণ আগে যেই পরিবেশ থেকে আমি বেরিয়ে এসেছি বা যেটা আমার সাথে ঘটেছে, হয়তো সেটাকে আমি ইম্যাজিন করছি, সেই মেয়েটির কান্নাটাকে হয়তো আমি ইম্যাজিন করছি, তাই হয়তো আমার সাথে এরকমটা হচ্ছে। এই ভেবে আমি আবার অ্যাম্বুলেন্সে গিয়ে বসার সিদ্ধান্ত নিই। অ্যাম্বুলেন্সটা খুলে আমি অ্যাম্বুলেন্সে বসলাম। বসে গেটটাকে অফ করে দিয়ে যখন উপর দিকে তাকালাম, তখন যেটা দেখলাম সেটা হয়তো না দেখলেই ভালো হতো। ব্যাক মিররে দেখলাম যে একটি মেয়ে স্ট্রেচারে একটি বডিকে নিয়ে অ্যাম্বুলেন্সের পিছনে বসে আছে। আমি সেটা দেখে জাস্ট চুপ করে গেলাম। ভাবলাম যে এটা কী দেখছি আমি? আমার মুখ থেকে একটা শব্দও বেরোলো না। মেয়েটা সেই বডিটাকে ধরে খুব কাঁদছে আর বলছে, বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এবার আমি কি করে থাকবো? আমাকে কে আগলে রাখবে দু হাতে? তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাবা, তুমি আমাকে নিয়ে গেলে না কেন? এই বলে খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে হঠাৎ কান্নাটা থামিয়ে দেয়।
থামিয়ে দেওয়ার পরে দেখি যে মেয়েটা আমার দিকে তাকাচ্ছে। যখন মেয়েটা আমার দিকে তাকালো, সেই দৃশ্যটা আজও পর্যন্ত আমি কোনোদিনও ভুলতে পারবো না। একটা রক্তাক্ত মুখ, চুলগুলো রক্ত মাখামাখি, মানে রক্তটা শুকিয়ে গেছে, চুলগুলো রক্ত মাখামাখি হয়ে সরু সরু ডেলা পাকিয়ে গেছে, পুরো শরীর রক্তে মাখামাখি। আর পাশে যেই মানে অ্যাম্বুলেন্সের বেডে যে বডি রাখা আছে সেটাও পুরো রক্তে মাখামাখি। আর মেয়েটি আমার দিকে তাকিয়ে একটা বীভৎস কুৎসিত একটা হাসি, সেটা দেখে আমার যেটা হলো মানে সেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই দৃশ্যটা দেখে আমি মানে যে কি করব আমি নিজেই ঠিক করতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমি কোথাও যেন একটা হারিয়ে গেছি, আমাকে বাঁচাও। আমার মুখ থেকে কোনো শব্দই বেরোচ্ছে না। সেই মেয়েটির কুৎসিত হাসিটা যেন এখনো মধ্যে চোখে ভাসে। তো তখন যেমন করেই হোক অ্যাম্বুলেন্সের গেটটা খুলে আমি আমার প্রাণ বাঁচিয়ে হসপিটালের ভেতরে ঢুকলাম। আমাকে হন্ততন্ত হয়ে ঢুকতে দেখে রিসেপশনে বসে থাকা সেই লোকটি আমাকে বলে যে, কী রে, এরকমভাবে হন্ততন্ত হয়ে ঢুকে পড়ছিস কেন, কি হয়েছে, কি দেখেছিস? আমি সেখানে কিছু বলতে না পেরে আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন যখন আমার সেন্স ফেরে তখন দেখি আমি বাড়িতে বিছানায় শুয়ে আছি, পাশে আমার বাবা আর মা দুজনেই বসে আছে। আমি উঠে মাকে জিজ্ঞাসা করি, বাবাকে জিজ্ঞাসা করি যে কী হয়েছে, আমি এখানে এইভাবে তোমরা এরকম মাথার কাছে বসে আছো কেন, কি হয়েছে? তখন মা বলে যে তুই কালকে হসপিটালে সেন্সলেস হয়ে গেছিলি, তাই হসপিটালের লোকেরাই তোকে বাড়িতে দিয়ে গেছে। সেই সূত্রে আমার প্রচণ্ড জ্বর আসে। তারপরে আমি বাবাকে বলি যে বাবা, কালকে আমি একটা খুব ভয়ঙ্কর জিনিস দেখেছি। তখন বাবা বলে, তুই কী দেখেছিস? তারপর পুরো ঘটনাটা আমি আমার বাবাকে বলি। বাবাকে বলার পর বাবা বলে, এই ঘটনা অনেকেই প্রত্যক্ষদর্শী। আজ থেকে প্রায় 5-6 বছর আগে তুই যে লোকেশনে গিয়েছিলি সেই লোকেশন থেকে একটা মেয়ে অ্যাম্বুলেন্সে ফোন করেছিল, হসপিটালে ফোন করেছিল এমার্জেন্সির জন্য, তার বাবা এমার্জেন্সির জন্য। যথারীতি যেমন ফোন আসে সেই হিসাবে আমরা লোকেশনে যাই, আমাদের হসপিটাল থেকে একটি গাড়ি সেখানে যায়। সেখানে গিয়ে পেশেন্ট এবং তার মেয়েকে নিয়ে হসপিটালে ফেরার পথে একটা পথ দুর্ঘটনা ঘটে এবং তারপর সেই পথ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক প্লাস পেশেন্ট আর পেশেন্টের মেয়ে তিনজনেই মারা যায়, স্পট ডেড হয়। তারপর থেকে সেই ঘটনাটির পর থেকেই নাকি এই ঘটনার সাক্ষী অনেকেই ওই হসপিটালে। তো জানি না এর পরে আবার এই ঘটনার সাক্ষী কে হবে, কিন্তু আমি সেই ঘটনার সাক্ষী হলাম। আমার বাবার সাথে এই ঘটনাটি ঘটেনি, আমার বাবা শুনেছিল ঘটনাটা, কিন্তু আমার সাথে ঘটনাটা ঘটেছে। সত্যি বলবো স্বাগতাদি, আজও পর্যন্ত আমি সেই ঘটনা, সেই মর্মান্তিক দৃশ্যটা, সেই মেয়েটির মুখের কুৎসিত হাসি, সেই দৃশ্যটা, সেই সময়টা ভুলতে পারিনি। হয়তো সেটা ভোলা সম্ভবও নয়, শুধু আমি নই, কারোর পক্ষেই হয়তো এইটা ভোলা সম্ভব নয়। এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে তোমার কণ্ঠে পড়ে শুনিও। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, তুমি হলে মাল্টি ট্যালেন্টেড। ওমায় এত কিছু বলার দরকার নেই, আমি কোনো রকমভাবে মাল্টি ট্যালেন্টেড নই। সো যাই হোক, যেটা লিখেছে বলছি, তুমি হলে মাল্টি ট্যালেন্টেড, কারণ তোমার কণ্ঠে ঘটনাগুলি শুনি সত্যিই খুব ভালো লাগে, প্লাস আবার তোমার কণ্ঠের গান অসাধারণ লাগে। এইভাবে নতুন নতুন গান আর নতুন নতুন এই ঘটনাগুলিকে নিয়ে আসতে থাকো। তোমার পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। চুপকথার প্রত্যেকটি সদস্যদেরকে অনেক 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 ভালোবাসা। তোমাকেও অনেক ভালোবাসা জানাই, তুমিও খুব ভালো থাকো। আর তোমার যদি আরও কোনো ঘটনা জানা থাকে অবশ্যই আমাদেরকে লিখে পাঠিও চুপকথাতে, আমি অবশ্যই পড়ে শোনাবো। থ্যাংক ইউ সো মাচ সুমন। এই ছিল আজকের ঘটনা। সত্যি খুব ভয়ঙ্কর একটি ঘটনা, তাই না?
নিজের চোখের সামনে যদি এইগুলো দেখে মানুষ দেখে, আমি যদি দেখি, তাহলে আমিও তো ভয় পেয়ে যাব। তো আজকের ঘটনাটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাও। তোমাদের কীরকম লাগছে চুপকথার প্রত্যেকটি ঘটনা, প্লাস তোমরাও তোমাদের ঘটনা লিখে পাঠাতে পারো। আমি তো আগেই বলে দিয়েছি ঘটনা শুরু করার আগে। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে এইভাবে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। পরের এপিসোড নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থেকো চুপকথার।